আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও আপডেটে আপনাদের স্বাগতম। আপনার আগে আইসিটি প্রোগ্রামিং অধ্যায় যেটা সবচেয়ে বেশি হার্ড মনে হয় সেই অধ্যায় থেকে কিছু প্রশ্ন সলভ করেছি এবং লেকচার দিয়েছি সেই অনুযায়ী। আমি যে কথাটি প্রথমেই বলেছিলাম আমরা এখানে প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা সহ সলভ দিব। এ পর্যন্ত যতগুলো বই আপনারা পেয়েছেন সেখানে কোনো বইয়ে কিন্তু কোনো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়নি। অ্যাডমিশনের সময় যে ধরনের প্রশ্নগুলো পড়া হয় সাধারণত প্রত্যেকটা প্রশ্নের অপশনের ব্যাখ্যা থাকে, বাট সরি, তো আইসিটি থেকে এরকম কোনো বই আপাতত এখনো তৈরি হয়নি। তো আমি সেই জন্যই চিন্তা ভাবনা করেছি যে আমরা যদি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে ব্যাখ্যা আলোচনা করি তাহলে খুব সহজে আইসিটি ভালো করা পসিবল। তো সেই উপলক্ষে চলুন যাই, তাহলে আমরা দেখি। উম, ঠিক আছে, আমরা এখান থেকে মনে আছে তো আমরা কতগুলো করেছিলাম। আমরা এই পিডিএফটা থেকে 58টা কোশ্চেন সলভ করেছিলাম এর আগের ভিডিওতে। এখন আমরা নতুন করে আবার কিছু কোশ্চেন সলভ করব। তো দেখুন, আসলে এখানে 59 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি। আমরা ছিলাম কোথায়? অনুবাদক প্রোগ্রামে, যেখানে আরো কয়েকটা প্রশ্ন ছিল আমরা সলভ করতে পারছিলাম না আগের ভিডিওতে, কারণ ভিডিও ডিউরেশনটা অনেক বেশি হয়ে গেছিল। আর বেশি ডিউরেশন হলে সেটা বোরিং লাগে, তাই আমি ডিউরেশনটা খুব কম রাখবো। তারপরেও আধা ঘন্টার উপরে প্রত্যেকটি ডিউরেশন হবে, কারণ একটা হিউজ আলোচনা, যেখানে খুব কম সময়ে পসিবল না শেষ করা। তো দেখুন, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে আমরা কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার সম্পর্কে আগের ভিডিওতে শুনেছি। যদি আমার আগের লেকচার শুনে থাকেন তাহলে এই সম্পর্কগুলোতে, এই অনুবাদক প্রোগ্রামগুলো সম্পর্কে খুব ভালো ধারণা আপনার থাকবে। কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে। অবশ্যই প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে, কারণ কম্পাইলার একবারে প্রোগ্রামটাকে অনুবাদ করে দেয়, বাট ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইন বাই লাইন অনুবাদ করে। এবার কাজের গতির ক্ষেত্রে কারণ কম্পাইলার সব একবারে রিড করতে অনেক সময় নিয়ে নেয়, বাট ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইন ঘ্যাট 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 মেরে দেয়, তাই না? তাহলে কাজের গতির ক্ষেত্রে পার্থক্য রয়েছে। ভুল প্রদর্শনের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। ভুল প্রদর্শনে কি রকম পার্থক্য রয়েছে? কম্পাইলার একবারে যতগুলো ভুল আছে সবগুলো ডিটেক্ট করে দিয়ে দেয়, আর ইন্টারপ্রেটার কি করে প্রত্যেকটা লাইন দেখে এবং যতক্ষণ পর্যন্ত সে ভুল না পায় ততক্ষণ পর্যন্ত আউটপুট দিয়ে দেয়, এবং যেখানে ভুল পায় সেই ভুলটা তখন শো করে দেয়, অর্থাৎ ইরর প্রদর্শন করে। অর্থাৎ ভুল প্রদর্শনের ক্ষেত্রে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটার মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ তিনটা অপশনের ক্ষেত্রেই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে। এখন অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের মধ্যে দেখি, রাখি কম্পিউটার ফান্ডামেন্টালস বই থেকে অনুবাদ প্রোগ্রাম সম্পর্কিত অধ্যায়টি পড়ছিল। সে এখন থেকে অনুবাদ প্রোগ্রামের প্রকারভেদ ও তাদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সম্পর্কে জানতে পারে। রাখি অনুবাদ প্রোগ্রাম সফটওয়্যারের কতটি অনুবাদক সম্পর্কে জেনেছে? আমরা জানি তিনটা অনুবাদক সম্পর্কে জেনেছে। সেটা হচ্ছে ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এবং কম্পাইলার। রাখি কম্পিউটার ইন্টারপ্রেটারের মধ্যে যে সাদৃশ্য দেখতে পায় তা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে মিল আছে। কি মিল আছে সেই বিষয়টা। হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তরিত করে। তার মানে প্রত্যেকটা অনুবাদক প্রোগ্রামই সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে, অর্থাৎ মেশিনকে বোঝার উপযোগী করে তোলে। সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, অবশ্যই সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। ইন্টারপ্রেটার ও কম্পাইলারের মধ্যে হাই লেভেলের ভাষাকে মেশিনের ভাষায়, কম্পাইলার, ইন্টারপ্রেটার ও কম্পাইলার মতো হাই লেভেল ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে। ওকে, ঠিক আছে। এই প্রশ্নটার অ্যান্সার তিনটাই হবে। এখানে একটু প্রবলেম আছে, তিনটা অ্যান্সারই হবে, কারণ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা কম্পাইলার ইন্টারপ্রেটার অবশ্যই কাজ। এবং দেখুন, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয়? আমরা জানি ভুল ত্রুটি খোঁজাকে ডিবাগিং বলা হয়। তো আমি বলেছিলাম প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা থাকবে। আর এখানে আমরা দেখছি ডিবাগিং একটা অপশন অ্যান্সার, কারণ ভুল ত্রুটি খুঁজে বের করা হচ্ছে ডিবাগিং। বাট আমাদের অন্য অপশনগুলো সম্পর্কে জানতে হবে। অন্য অপশনগুলো কি আছে? ইনকোডিং, কোডিং এন্ড ডিকোডিং। কোডিংটা কি? প্রথমত আমরা জানি কোডিং কি। কোডিংটা হচ্ছে প্রোগ্রাম লেখার জন্য, প্রোগ্রাম সংগঠনের জন্য যে কোড করা হয় সেটা হচ্ছে কোডিং। আচ্ছা, ইনকোডিং আর ডিকোডিংটা কি? ইনকোডিং ডিকোডিং আসলে প্রাইভেসির ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি এখান থেকে কাউকে ডাটা পাঠাবেন, সেই ডাটা যাতে মাঝপথে কেউ হ্যাক করে না নেয়, তাই আপনার যে কোডটা থাকবে সেই কোডটাকে ইনকোড করা হয়। সেখানে ইনকোড করে দেওয়ার পরে সেই কোডটা একটু এলোমেলো ভাবে সাজিয়ে দেওয়া হয়, এবং পরবর্তী যে রিসিভ করবে আপনার যে রিসিভার, সেই রিসিভার রিসিভ করার পর সেটাকে ডিকোড না করলে কিছু বুঝতে পারবে না। বাট অনলি সেই কোডটাকে, ইনকোডিংটাকে ডিকোডিং করতে পারবে। অর্থাৎ ডিকোডিং করার পর সে আবার বুঝতে পারবে। তার মানে কি দাঁড়াচ্ছে? প্রোগ্রামকে একটু চেঞ্জ করা, প্রাইভেসির জন্য চেঞ্জ করাকে ইনকোডিং, এবং সেই প্রাইভেসি আবার ব্যাকে ফেরত নিয়ে আসাকে, আসল প্রোগ্রামে ফেরত নিয়ে আসাকে ডিবাগিং বলা হয়, সরি ডিকোডিং বলা হয়। তো
তাহলে আমরা বুঝতে পারলাম এনকোডিং, ডিকোডিং এবং কোডিং সম্পর্কে এবং ডিবাগিং সম্পর্কে। এবার দেখুন প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? আচ্ছা, প্রোগ্রাম তৈরির জন্য যে ডিজাইন পরবর্তী ধাপ কোনটি সেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। প্রোগ্রাম তৈরির জন্য প্রোগ্রাম ডিজাইন করা হলো, ডিজাইন করার পর কি করতে হবে? অবশ্যই প্রোগ্রামের কোডিং করতে হবে। ডিজাইন তো করা শেষ, এখন কি প্রোগ্রামের কোডিং করতে হবে? সো এখানকার যে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম বাস্তবায়ন, এই বিষয়গুলো নিয়ে একটু জানা দরকার আমাদের। ওকে, গুরুত্ব দিয়ে একটু মনোযোগ দিয়ে এই জায়গাটায় শুনবেন। ডিজাইনের পরবর্তী ধাপ প্রোগ্রাম কোডিং, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো এখানে। তো আমরা স্বাভাবিকভাবে একটি প্রোগ্রাম সংগঠন করতে গেলে, প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে 7টি ধাপ রয়েছে আমাদেরকে। তো সেই 7টি ধাপগুলো কি? প্রথম ধাপটা হচ্ছে, আমি একটু দেখে বলছি, প্রথম ধাপটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্টকরণ তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই সমস্যাটাকে আগে বুঝতে হবে, কি সমস্যা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, সেই সমস্যাটা নির্দিষ্ট করতে হবে। পরবর্তীতে সেই সমস্যা বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ সেটা সলভ করার পদ্ধতি আপনাকে খুঁজে বের করতে হবে, কিভাবে সেটি সলভ করা যায় বিশ্লেষণ করতে হবে। নেক্সট ধাপ হচ্ছে সলভ করার পদ্ধতি আপনি পারলেন, এবার ডিজাইন করতে হবে যে আমি কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা করবো, একটা ডিজাইন করে রাখতে হবে। ডিজাইনের পর সেই অনুযায়ী আপনার প্রোগ্রামটা করতে হবে, অর্থাৎ কোডিং করতে হবে, আপনার প্রোগ্রাম উন্নয়ন করতে হবে। প্রোগ্রাম উন্নয়ন করার পর সেটা বাস্তবায়ন করতে হবে। সরাসরি আপনি তো খাতায় লিখলেন বা বুঝতে পারলেন যে এভাবে করবেন, এখন সেটা প্রোগ্রামটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার পরে ডকুমেন্টেশন করতে হবে। ডকুমেন্টেশন বলতে সেখান থেকে আপনার পার্ট করে নিতে হবে যে এই পার্টে এটা থাকবে, এই পার্টে এটা থাকবে, ওই পার্টে এটা থাকবে, এই বিষয়গুলো থাকবে। পরবর্তীতে প্রোগ্রাম করা শেষ, ডকুমেন্টেশন করা শেষ, এবার আপনাকে সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে, প্রাইভেসির বিষয়ে চিন্তা করতে হবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে তাহলে আমরা যে ধাপগুলো পেলাম সেটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রামের ডিজাইন, প্রোগ্রামের উন্নয়ন, প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন এবং সমস্যা রক্ষণাবেক্ষণ। তাহলে এখন এখানে যে 5 নাম্বার এবং 6 নাম্বার ধাপটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বার ধাপটা হচ্ছে প্রোগ্রামের বাস্তবায়ন। প্রোগ্রামের বাস্তবায়ন করতে গেলে আপনাকে অনেক কিছু সম্মুখীন হতে হবে। প্রোগ্রামটা রান করছে কিনা টেস্টিং করতে হবে, ভুল আছে কিনা খুঁজে বের করতে হবে। তো প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি অংশ, সেটা হচ্ছে টেস্ট করা এবং ডিবাগিং করা, অর্থাৎ আপনার প্রোগ্রামটা কাজ করছে কিনা, যদি কাজ না করে তাহলে ভুল আছে কিনা। তাহলে প্রোগ্রাম আহ বাস্তবায়নের ক্ষেত্রে কয়টা ধাপ রাখতে হবে মাথায়? 2টা ধাপ, একটা হচ্ছে টেস্টিং এবং ভুল খুঁজে বের করা, ডিবাগিং করা। এখন ডিবাগিং মানে ভুল খুঁজে বের করা, আর টেস্টিং মানে হচ্ছে সেখানে কি ধরনের ভুল হতে পারে সেই বিষয়গুলো জানা। তো টেস্টিং এর ক্ষেত্রে সাধারণত 3 ধরনের ভুল আমাদের প্রোগ্রামে হয়ে থাকতে পারে। একটা হচ্ছে ব্যাকরণগত ভুল বা সিনট্যাক্স এরর, সিনট্যাক্স সিনট্যাক্স এরর। আচ্ছা, যাই হোক, সিনট্যাক্স এরর। তো সিনট্যাক্স এররটা কি হতে পারে? সিনট্যাক্স এরর হতে পারে, ধরুন আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন, প্রিন্ট করতে যাচ্ছেন, তো লিখতে হয় কি প্রিন্টএফ, সরি একটু বড় করলে হয়তো দেখা যাবে সেটা। তার মানে কি হলো সিনট্যাক্স এরর? সিনট্যাক্স এরর হচ্ছে, সরি ওখানে ইয়ে হয়ে গেছে, আমি এখানে দেখাই, যদি প্রিন্টএফ লিখি, আমি প্রিন্ট একটি ফাংশন, এরকম ভাবে লিখতে হয়, লেখার পরে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। তো আপনি এই সেমিকোলনটা ধরুন দিলেন না, অথবা প্রিন্টএফ এর এন দিলেন না, প্রিন্টএফ লিখলেন, বা এফটা না দিয়ে শুধু প্রিন্ট লিখলেন, তাহলে কি হবে? সঠিক যে লেখাটা ছিল সেটা লিখতে পারলেন না, অর্থাৎ গ্রামাটিক্যাল ইরর হয়ে গেল, বানান ইরর হয়ে গেল, ব্যাকরণগত ভুল হয়ে গেল। এটাকে বলা হয় সিনট্যাক্স ইরর। অর্থাৎ সি ভাষায় কিছু লাইব্রেরি ফাংশন রয়েছে যে ফাংশনগুলোকে সেভাবেই লিখতে হবে। এখানে কেস সেনসিটিভ হতে পারে লেখাগুলা, যেমন প্রিন্টএফ এর ছোট হাতের না দিয়ে যদি আপনি বড় হাতে দিয়ে দেন তাহলেও ঝামেলা বাঁধতে পারে। তাহলে এখন এই সিনট্যাক্স এর তো বুঝতে পারলেন যে আসলে যেভাবে লেখার দরকার সিতে সেভাবেই যদি না লিখে উল্টোপাল্টা লেখেন তাহলে সেটা কাজ করবে না, সেটাকে বলা হবে সিনট্যাক্স ইরর। পরবর্তী আরেকটি ইরর থাকবে, সেটা হচ্ছে যৌক্তিক ইরর থাকতে পারে। যৌক্তিক ইররটা কেমন হতে পারে? লজিক্যাল ইরর। সেটা হচ্ছে আপনার বললেন এক্স গ্রেটার দেন এ, আপনার প্রোগ্রামে দেখানোর দরকার ছিল এক্স হচ্ছে এ থেকে বড় হবে, বাট আপনি লেখার সময় লিখে ফেললেন এক্স লেস দেন এ। তাহলে কি হবে? সেই ইররটাকে আমরা বলবো সিনট্যাক্স, সরি সেই ইররটাকে বলবো লজিক্যাল ইরর। সেটা হচ্ছে আপনার লজিক দিতে ভুল হয়েছে। এই লজিক্যাল ইররের জন্য আপনার প্রোগ্রামে কোনো সমস্যা হবে না, প্রোগ্রামের আউটপুটটা ভুল আসবে। বাট সিনট্যাক্স ইরর হলে প্রোগ্রাম রানই করবে না, সেটা কম্পাইল হবে না। পরবর্তীটা একটা আসবে 3 নাম্বার, এটা ছিল 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ সিনট্যাক্স ইরর, লজিক্যাল ইরর। আর একটা ইরর থাকবে, সেটা হচ্ছে নির্বাহজনিত ইরর বা আউটপুট ইরর। তো নির্বাহজনিত বা আউটপুট ইররটা কি হতে পারে? ধরুন আপনি একটা প্রোগ্রাম করলেন যেখানে 1 থেকে
n পর্যন্ত, সরি 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল দেখাবে, 1 থেকে n পর্যন্ত। তো আপনাকে বলা হলো n এর মান হচ্ছে 1000, অর্থাৎ 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার যোগফল তুমি বের করো। তো আপনাকে যখন প্রোগ্রাম চাচ্ছে যে আপনি দেন কত পর্যন্ত আপনি দেখতে চান, তো আপনাকে দিতে হবে কত, 1000, বাট আপনি দেওয়ার সময় দিয়ে দিলেন 100, একটা শূন্য কম দিলেন, তাহলে কত পর্যন্ত দেখাবে আপনাকে, 1 থেকে 100 পর্যন্ত আউটপুট আপনাকে দেখাই দেবে, কোনো সমস্যা হবে না, বাট আউটপুট 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করা হয়েছে। তো কি হয়েছে এখানে, এই যে আউটপুট রানিং টাইমে আপনি যে ভুল করেছেন সেই ভুলটার জন্য আউটপুটটা চেঞ্জ হয়েছে, এই ভুলটাকে বলা হবে নির্বাহজনিত এরর। তাহলে আমরা ডিবাগিং, সরি হ্যাঁ, ভুল খোঁজা বা টেস্টিং এর ক্ষেত্রে যে অপশনগুলো থাকতে পারে, যে ভুলগুলো আমাদের হতে পারে, সেটা হচ্ছে সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর এবং নির্বাহজনিত ভুল বা আউটপুট এরর। তাহলে এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে গেলেন। এখন আরেকটা বিষয় আমি বলেছিলাম যে ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনটা হচ্ছে আমরা যে অ্যালগরিদমের কথা বলি, ফ্লোচার্টের কথা বলি, কোডিং করার কথা বলি, এই সবগুলো নিয়েই ডকুমেন্টেশন, অর্থাৎ প্রত্যেকটা ধাপ যখন বাস্তবায়ন করা হবে তখন সেটাকে বলা হবে ডকুমেন্টেশন। এরপর 64 নাম্বারে আসি আমরা। 64 নাম্বার, ঠিক আছে, লেখা থাক, ব্যাপার না, একটু কমাই দিই। ওকে, তাহলে আমরা দেখি 64 নাম্বার বলছে প্রিন্টএফ এর স্থানে প্রিন্ট এফ লেখা হলে প্রোগ্রামের জন্য এর প্রিন্টএফ, দেখুন ভালো করে আমি যে কথাটা বললাম, প্রিন্ট এফ printf এর জায়গায় যদি শুধু printf লেখা হয় তাহলে যে ধরনের ভুলটা হবে, আপনারা আশা করি এখন আর উত্তর দিতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ সরাসরি যেটা লেখার কথা বলা হয়েছে সিতে, আপনি যদি একটু উল্টা করে লেখেন তাহলে সেটা হবে সিনট্যাক্স এরর। পরবর্তী সমস্যাগুলোর সমাধান আশা করি নিজেরাই দিতে পারবেন, তারপরেও দেখছি 50 এর স্থানে 05 লেখা হলে এই ধরনের ভুলকে প্রোগ্রামের কি বলা হয়। এই ধরনের, দেখুন আপনি আসলে ডেটা দিতে ভুল করেছেন, কি দিতে ভুল করেছেন, ডেটা দিতে ভুল করেছেন। যুক্তিগত এরর কিন্তু নয়, এটি সিনট্যাক্স এররও নয়, আউটপুট এররও নয়। 50 এর স্থানে 05 লেখা হলে এ ধরনের ভুলকে সাধারণত প্রোগ্রামের ক্ষেত্রে বলা হবে ডেটা এরর। আউটপুট এররটা হচ্ছে ডেটা এররের মধ্যেই পড়ে, আউটপুট এররটা ডেটা এররের, সরি ডেটা এররটা আউটপুট এররের মধ্যে পড়ে, অর্থাৎ আউটপুটের সময় যদি আপনি ডেটাতে ভুল করেন তাহলে সেটা হবে ডেটা এরর। বাট আপনার কাছে 1000 চাচ্ছে, আপনি সেখানে উল্টাপাল্টা কিছু দিয়ে দিলেন, এক্স ওয়াই কিছু দিয়ে দিলেন, তাহলে প্রোগ্রামটা কাজ করবে না, সেটা এক ধরনের আউটপুট এরর হবে। বাট ডেটা দিতে যদি ভুল করেন, যেটা চাইছে সেটার পরিবর্তে অন্য কোনো ডেটা যদি দেন, তখন সেটাকে বলা হবে ডেটা এরর। তো এই জায়গাটায় যে ভুলটা হয়েছে সেটা ডেটাতে ভুল হয়েছে, ডেটা দেয়াতে ভুল হয়েছে। আচ্ছা, 66 একটি প্রোগ্রামের কতটি অংশ থাকতে পারে। একটা প্রোগ্রামে 3টা অংশ থাকে, কয়টা অংশ থাকে, 3টা অংশ থাকে। ওকে, একটি প্রোগ্রামের কতটি অংশ থাকে। এখন একটা প্রোগ্রাম মানেই হচ্ছে একটা সিস্টেম, সেই সিস্টেম চালানোর জন্য কি কি দরকার হয়, আপনার একটা ইনপুট থাকতে হবে, একটা কন্ট্রোল প্রসেসিং ইউনিট বা প্রসেস হতে হবে, পরবর্তীতে আপনার আসতে হবে আউটপুট। তার মানে একটা প্রোগ্রামেরও 3টা অংশ থাকবে, একটা হচ্ছে প্রোগ্রাম থেকে ইনপুট যাবে, একটা সেটা প্রসেস করবে, আর একটা আউটপুট দেখাবে। সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরির ধাপ কয়টি, ইতিমধ্যে আমরা এখানে আলোচনা করেছি। সমস্যা সমাধানের জন্য নিচের দিকে, সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরির ধাপ হচ্ছে 5টি। আচ্ছা, প্রোগ্রাম টেস্টিং এর পরবর্তী, সরি একটু বলেছে, সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরির ধাপ 5টি। সেই ধাপগুলো হচ্ছে আপনার প্রোগ্রামের বর্ণনা করতে পারতে হবে, ফ্লোচার্ট তৈরি করতে পারতে হবে, লিখিত প্রোগ্রাম তৈরি করতে হবে, নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা এবং পরীক্ষণ বা ফলাফল, অর্থাৎ ডকুমেন্টেশনের যে 5টা ধাপ রয়েছে সেই ধাপগুলোই মূলত প্রোগ্রাম সমাধানের জন্য যে ধাপ 5টা, সেই ধাপটা হচ্ছে ডকুমেন্টেশনের মধ্যে রয়েছে। আর যে কোনো সমস্যা সমাধানের ধাপ, যে কোনো প্রোগ্রাম সলভ করার ধাপ হচ্ছে 7টা, সেই 7টার মধ্যে একটা ডকুমেন্টেশন, এবং সেই ডকুমেন্টেশনের মধ্যে একটা প্রোগ্রামের সমাধান করা হয়, সমস্যার সমাধান করা হয়, সেইখানে ধাপ রয়েছে 5টা। এটাই আপনার কোশ্চেন। প্রোগ্রাম টেস্টিং এর পূর্ববর্তী ধাপ কোনটি, প্রোগ্রাম টেস্টিং এর পূর্ববর্তী ধাপ, আচ্ছা, প্রোগ্রাম টেস্টিং করার আগে তো আপনাকে প্রোগ্রাম তৈরি করতে হবে, সেটা তো আপনি বুঝছেন, তার মানে প্রোগ্রামের এখন বলতে পারেন ভাই প্রোগ্রাম টেস্টিং করার আগে প্রোগ্রাম তৈরি করতে হবে, তাহলে তো কোডিং করব, প্রোগ্রাম উন্নয়ন করব, এই দুইটার মধ্যে এখন কনফিউজ। সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, ওগুলো অনেক আগের, কারণ ওগুলো করার পরে মূলত আমরা কোডিং করি, কোডিং করা হলে প্রোগ্রামটা তৈরি হলো, এখন টেস্ট করার আগেই কিন্তু সেটা হয় না। আপনি খসড়া একটা প্রোগ্রাম তৈরি করলেন, কোডিং করলেন, তারপর সেটাকে উন্নয়ন করতে হবে, তার মানে সেখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেইগুলো আগে ঠিক করতে হবে, ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার পর কিন্তু আপনি টেস্ট করবেন যে আসলে আমার প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে কিনা। তাহলে বুঝতে পারছেন, টেস্ট করার আগেরটা হচ্ছে উন্নয়ন, তার আগেরটা হচ্ছে কোডিং। প্রোগ্রাম কোন ধরনের ভুলের জন্য কম্পিউটারে বার্তা দিয়ে থাকে। আচ্ছা,
এখন আমরা ভুল সম্পর্কে কিন্তু জেনেছি যে ডেটা ভুল হতে পারে বা আউটপুট এরর বা নিরবহজনিত ভুল হতে পারে, সিনট্যাক্স ভুল হতে পারে এবং লজিক্যাল ভুল হতে পারে। তো কোন ভুলটার জন্য কম্পিউটার আপনাকে বার্তা দিবে, মানে আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনি ভুল করছেন। দেখুন লজিক্যাল এরর দিলে আপনার অ্যান্সারটা ভুল দিবে, বাট কিন্তু সে আপনাকে কোনো ইনফরমেশন দিবে না, কোনো নোটিফিকেশন দিবে না, সে অ্যান্সারটা ভুল দিবে। যদি ডেটা ভুল দেন তাও একই কাজ করবে, সে কোনো নোটিফিকেশন দিবে না, বাট সিনট্যাক্স ভুল হলেও কিছু বুঝতেই পারবে না যে কি বলছে, আমি কিছু বুঝছি না। তখন কি করবে, আপনাকে নোটিফিকেশন দেবে যে আমি আসলে এই জায়গায় বুঝছি না, আমাকে একটু বুঝাই দাও, তাই না? তার মানে সিনট্যাক্স এররের জন্যই শুধুমাত্র কম্পিউটার বার্তা প্রদর্শন করে থাকে। প্রোগ্রামের ভুলকে কয় ভাগে ভাগ করা যায়? প্রোগ্রামের ভুলকে 3 ভাগে ভাগ করা যায়, সেটা আমি বলেছি অলরেডি। লজিক্যাল এরর, তারপর হচ্ছে সিনট্যাক্স এরর এন্ড আউটপুট এরর। ফ্লোচার্ট কত প্রকার? ফ্লোচার্টকে আমরা দুই ভাগে ভাগ করি। ফ্লোচার্টকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিস্টেমেটিক্যালি যেটা সেটা একটা হচ্ছে সিস্টেমেটিক্যালি ফ্লোচার্ট, প্রোগ্রামের সিস্টেমেটিক্যালি ফ্লোচার্ট, এবং আরেকটা ফ্লোচার্টকে আমরা বলবো হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এখন সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে ইনপুট দিব, প্রোগ্রাম শুরু করব, ইনপুট দিব, প্রসেস করবে, আউটপুট দিবে। এটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। সবাই জানে যে সিস্টেমটা কি, ইনপুট দিলে প্রসেস হবে, আউটপুট দিবে। এটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। আর প্রোগ্রাম ফ্লোচার্টটা হচ্ছে, ধরুন আপনি একটা জিনিস তুলনা করছেন, তিনটা সংখ্যা দিয়ে 2, 3 and 4 লিখলেন, তো এদের মধ্যে কে বড় বা কে ছোট বা কে মধ্যম মানের সেটা তুলনা করার জন্য একটা প্রোগ্রাম করবেন। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে 2 কি 3 থেকে বড় না ছোট, 3 কি 4 থেকে বড় না ছোট, যদি বড় হয় তো অমুক জায়গায় যাও, যদি না হয় তাহলে আরেক জায়গায় যাও। এগুলো তো ফ্লোচার্টে দেখানো হয়, তাই না? তাহলে এই যে প্রোগ্রামটা, তখন সে কিন্তু তুলনা করছে, বিভিন্ন কাজ তাকে করতে হচ্ছে। এই কাজগুলো বোঝানোর জন্য যে ফ্লোচার্ট, তাকে বলা হবে প্রোগ্রাম ফ্লোচার্ট। আর সিস্টেমেটিক্যালি আউটপুট দিলাম 2 3 4 পেয়ে গেলাম, প্রসেস করে দিছে, প্রসেসের পর আউটপুট পেয়ে গেছি, 4 হচ্ছে সবচাইতে বড়, 2 সবচাইতে ছোট। এটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্টের কাজ। আশা করি ফ্লোচার্ট দুই প্রকার সেটা খুব সুন্দর করে বুঝাইতে পারছি আমি। এখন দেখুন অ্যালগরিদম কি। আচ্ছা, অ্যালগরিদমটা হচ্ছে সেই জিনিস, একটা বড় প্রবলেম, সেই প্রবলেমকে সলভ করতে হবে এবং সেই সলভ গুলো করার জন্য ধাপে ধাপে সমাধানের যে পদ্ধতি, সেটাই হচ্ছে তার অ্যালগরিদম। তাহলে পর্যায়ক্রম যদি বলি একের পর এক, অনুক্রম যদি বলি তাও একের পর এক, বাট কি একের পর এক কি সেটা কিন্তু কিছু বোঝা যায় না। এজন্য এদেরকে আমরা বলতে পারবো না। অ্যালগরিদমটা হচ্ছে সিদ্ধান্ত ক্রম, যে কি সিদ্ধান্ত নিচ্ছ, কি কাজটা করবে তার ক্রম, এবং সেটা ক্রম অনুযায়ী হতে হবে। এজন্য অ্যালগরিদমের আরেক নাম আমরা সিদ্ধান্ত ক্রম বলতে পারি। পরবর্তীতে বলছে ফ্লো চার্ট। তো আমরা জানি ফ্লো চার্ট কি, ফ্লো চার্টও এক ধরনের অ্যালগরিদম, বাট অ্যালগরিদমকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে ফ্লো চার্ট বলা হবে, জাস্ট অ্যালগরিদমকে ফ্লো চার্ট বলা যাবে না। এখন দেখুন অ্যালগরিদমের চিত্ররূপকে কি বলা হয়, ফ্লোচার্ট বলা হয়। এক কথায় সিনট্যাক্স ভুল, অ্যালগরিদম ডিবাগিং সম্পর্কে আপনাদের জানানো হয়েছে ইতিমধ্যে। এখন এগুলো সম্পর্কে আপনারা ইতিমধ্যেই পড়েছেন, তারপরেও একটু যাচাই করে নিয়ে আমরা ফ্লোচার্ট শুরু শেষ করতে ব্যবহার করা হয় এই চিহ্নটা। আর এই চিহ্নটা কি কাজে ব্যবহার করা হয়, প্রসেস করার জন্য। কি কাজে, প্রসেস করার জন্য। এটা কিসের জন্য ব্যবহার করা হয়, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় চিহ্ন ব্যবহার করা হয়। এবং সামুদ্রিক চিহ্নটা ব্যবহার করা হয় ইনপুট অ্যান্ড আউটপুটের জন্য, ইনপুট অ্যান্ড আউটপুটের জন্য। ওকে, প্রবাহ চিত্রে প্রক্রিয়াকরণ প্রতীক কোনটি? প্রক্রিয়াকরণ বা প্রসেস হচ্ছে এই প্রতীকটা, ইতিমধ্যে বলেছি। এই প্রতীকটা আগে এই দুটো গেছে, এখন এটা আসছে। এটা হচ্ছে যুক্ত করার জন্য, কয়েকটা লজিক যখন এক জায়গায় যুক্ত করতে হয় তখন সেটাকে বলা হয় গোল চিহ্ন দিয়ে বা বৃত্তের মতো একটি চিহ্ন দেওয়া হয়, যে চিহ্নটা যুক্ত করে কয়েকটা এরকম চারদিক থেকে এসে সবাইকে যুক্ত করার কাজটা করে থাকে। পরবর্তীতেই সেই প্রশ্নটা রয়েছে, আমরা আর দেখবো না এটা। তো আমরা ৭৭ নাম্বার কোশ্চেনে চলে আসি, সি ভাষা ব্যবহারের অসুবিধা কি? সি ভাষা ব্যবহারের অসুবিধা কি? এখন তো সব সুবিধা দেখছিলাম, তাহলে সি ভাষা ব্যবহারের অসুবিধাটা কি? আমরা যদি ব্যবহার করতে যাই তাহলে সি কেস সেনসিটিভ। এখন কেস সেনসিটিভ এর মানে কি? অর্থাৎ সি ভাষাতে মোটামুটি আপনার বড় হাতের এবং ছোট হাতের অক্ষর নিয়ে খুব ঝামেলা হয়। সেটার ক্ষেত্রে যেমন সি ভাষার মেইন ফাংশন লেখা হয় মেইন, আই এন, মেইন ফাংশন। আচ্ছা, এই মেইন ফাংশনটা যদি আপনি বড় হাতের দিয়ে লেখেন তাহলে আর কাজ করবে না। তার মানে এখানে সিনট্যাক্স এরর রয়েছে, অর্থাৎ ছোট হাত এবং বড় হাত, আপার কেস এবং লোয়ার কেস, এটা খুব বড় একটা বিষয় সির ক্ষেত্রে। এটা একটা অসুবিধা। এবার নেম স্পেস অগ্রাহ্য করে। নেম স্পেস বলতে কি, নেম স্পেস ধরুন আপনি লিখতে চাইলেন ইন্টিজার, ইন্টিজার ভেরিয়েবল ডেটা টাইপ ক্লিয়ার করলেন, বা ইন্টিজার টাইপের আপনি কোন লিখতে চাইলেন যে মনির বা এরকম কিছু, বা এ ভ্যালু এরকম বড় একটা কিছু লিখলেন, তো সেই নামের মধ্যে যদি কোথাও স্পেস থাকে তাহলে সিআর সেটা বুঝতে পারে না, এই জন্য কোনো স্পেস সেখানে দেয়া যাবে না। এবার পর্যাপ্ত আধুনিক ফাংশন নেই। এখন আধুনিক
মানে এটা তো অনেক আগে তৈরি হয়েছে, তার কারণে অনেক আধুনিক ফাংশন নেই। যেমন আমি বললাম যে ম্যাক্সিমাম নির্ণয়, মিনিমাম নির্ণয়, সামেশন নির্ণয়, অ্যাডিশন নির্ণয়, শুধুমাত্র আপনি সামেশন দিয়ে দুটো ভ্যালু দিবেন হয়ে যাবে, পাইথনের ক্ষেত্রে যেটা হয়। বাট সির ক্ষেত্রে সেটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে সামেশন করতে হলে আমাকে যোগ বিয়োগ করে নিয়ে এসে দিতে হবে, ঠিক আছে? তো সেইটা ডিক্লেয়ার করে দিতে হবে, এই জন্য বলা হয়েছে পর্যাপ্ত আধুনিক ফাংশন নেই। তার মানে অবশ্যই তিনটাই রাইট, এই তিনটাই অসুবিধা রয়েছে সির ক্ষেত্রে। এখন সি নিয়ে আমরা আলোচনা করছি মেইনলি। সি ভাষায় হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ হেডার ফাইলের অন্তর্গত বিভিন্ন ফাংশন হলো, আচ্ছা এখানে স্টুডিও ডট এইচ মানে হেডার ফাইল, সেটা আমরা জানি। আর হ্যাশ দিয়ে কি বোঝানো হয়? প্রি প্রসেসর বোঝানো হয়। ইনক্লুড করা মানে কি, হেডার ফাইলের সাথে আমি যে প্রোগ্রামটা করছি তার সংযুক্ত করে দিচ্ছি, সেখানে সে কম্পাইল করে রাখবে। আর স্টুডিও ডট এইচ এটা হচ্ছে আমার সেই ফাইলের নাম, আর ডট এইচ দিয়ে বোঝা হচ্ছে এটা হেডার ফাইল। এই স্টুডিওর মধ্যে আমার কিছু লাইব্রেরি ফাংশন রয়েছে, কর্নীয় ফাংশন রয়েছে। তো সেই ফাংশনগুলো তখনই কাজ করবে যখন আমি এই লাইনটার প্রথমে দিয়ে দিব, সংযুক্ত করে দিব। তো এখন দেখি এই ফাইলের সাথে সংযুক্ত কি কি ফাংশন রয়েছে। এখানে কয়েকটা দেওয়া হয়েছে। একটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন, যেটা আমরা প্রিন্ট করার ক্ষেত্রে ব্যবহার করি, আউটপুট দেখানোর ক্ষেত্রে। স্ক্যানএফ ফাংশন কোনো ইনপুট নেয়ার জন্য, ইউজার থেকে ইনপুট নেয়ার জন্য ব্যবহার করে থাকি। এবং এখানে গেটস রয়েছে, আসলে এটা মেবি হবে গেটস, GETS। গেটস দিলে হচ্ছে স্ট্রিং টাইপের একটা ভ্যালু নেয়ার জন্য গেটস ব্যবহার করা হয়, বাট এখানে গেস্ট দেওয়া রয়েছে, ওই একটু মিস্টেক আছে। তো তিনটাই হবে অ্যান্সার। এখন পরবর্তীটা দেখি। প্রোগ্রাম ডিজাইনের অন্তর্ভুক্ত কাজ হচ্ছে, প্রোগ্রাম ডিজাইনের অন্তর্ভুক্ত কি কি কাজ রয়েছে? প্রোগ্রাম ডিজাইন করতে গেলে আমাদের অ্যালগোরিদম জানতে হবে, প্রবাহ চিত্র তৈরি করতে হবে, সুডোকোড তৈরি করতে হবে। এই মৌলিক তিনটা কাজ একটা প্রোগ্রাম করতে গেলে আমাদের দরকার হয়। কয়টা কাজ? মৌলিক তিনটা কাজ দরকার হয়, অ্যালগোরিদম প্রণয়ন, প্রবাহ চিত্র তৈরি, সুডোকোড তৈরি। এ বিষয়ে আমি আগেও আলোচনা করেছি, আবারও বলছি, অ্যালগোরিদম মানে হচ্ছে একটা প্রোগ্রামকে সমাধানের জন্য পর্যায়ক্রমিক কিছু সিদ্ধান্ত গ্রহণ করা, পর্যায়ক্রমিক কিছু ধাপ আলোচনা করা, যে এইটার পরে এইটা, এইটার পরে এইটা, তারপরে এইটা কাজ করব, এবং সেটা চিত্রের মাধ্যমে দেখানো, সহজে উপস্থাপন করা, সেটা হচ্ছে প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট। এখন আসি সুডোকোড। সুডোকোডটা হচ্ছে আপনি একটা অ্যালগোরিদম লিখলেন অনেক বড় করে, সুডোকোড হচ্ছে সেখান থেকে ভেঙে ভেঙে ছোট ছোট পার্ট তৈরি করা, সেই ছোট ছোট পার্টগুলোকে বলা হবে সুডোকোড। এবার আসুন সিনট্যাক্স ভুল হলো। সিনট্যাক্স ভুল, সিনট্যাক্স মানে কি? গ্রামাটিক্যাল এরর। কি হতে পারে সেটা? ব্র্যাকেট ঠিক মতো না দেওয়া, অবশ্যই ব্র্যাকেট ঠিক মতো না দিলে কাজ করবে না, তাহলে সেটাকে সিনট্যাক্স এরর বলা হবে। কমা না দেওয়া, যেখানে কমা দরকার সেখানে যদি না দেন তাহলে সেটা অবশ্যই গ্রামাটিক্যাল এরর। এবার বানান ভুল, প্রিন্টএফের প্রিন্টএফ না লিখে প্রিন্টএফ লিখলেন বা প্রিন্ট লিখলেন, তাহলে সেটা অবশ্যই বানান ভুলেরটাও সিনট্যাক্স এররের মধ্যে যাবে। তার মানে তিনটা অপশনই রাইট। এখন আমাদের একটা সামুদ্রিক চিহ্ন দিয়ে বলছে এই প্রতীকটির অর্থ কি। এই প্রতীকটা ফ্লোচার্টের ক্ষেত্রে কি কাজে ব্যবহার করা হয়? এই প্রতীকটা ফ্লোচার্টের ক্ষেত্রে আপনারা জানেন ইনপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং শুধুমাত্র ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রক্রিয়াকরণের জন্য আয়ত ব্যবহার করা হয়, তাই না? ঠিক আছে। ফ্লোচার্টের এই চিহ্নটি ব্যবহার করা হয় কি কাজে? আপনারা জানেন এই চিহ্নটা ব্যবহার করা হয় প্রোগ্রাম শেষ করা এবং শুরু করার জন্য, তার মানে স্টার্ট এবং ইন্ডের জন্য, প্রসেসের জন্য। তো এটা তার মানে 1 ও 3 অ্যান্সার। পরবর্তীতে দেখুন উদ্দীপকটি গড়ে 83-84 নং প্রশ্নের উত্তর দাও। হাসান সাহেব অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরির সময় প্রতিটি মডিউল ছোট ছোট করে বিভক্ত করে সমাধানের ধাপ নির্ধারণ করেন, কিন্তু সফটওয়্যারটি তৈরির পর সেটি পরীক্ষা করে দেখা যায় প্রদত্ত ডেটার জন্য ফলাফল ভুল প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন করা হচ্ছে যে উদ্দীপকে হাসান সাহেব কোন টুলস গুলো নির্দেশ করেছেন? তাহলে কি কি কাজ করেছিল? ছোট ছোট সমাধান করেছিল, ছোট ছোট ভেঙে সফটওয়্যার গুলোকে মডিউল ছোট ছোট ভাগে ভেঙেছিল। কি কি? প্রোগ্রামের কোডিং করেছিল সে, অ্যালগোরিদমও করেছিল, ফ্লোচার্টও করেছিল, সুডো কোড প্রোগ্রামিং কোডিং এখানে বলছে। তাহলে তিনটাই হবে। উদ্দীপকে প্রদর্শিত ভুলের কারণ কোনটি? আচ্ছা, উদ্দীপকে সে যে ডেটাটা দিচ্ছিল তার জন্য সে ভুল প্রদর্শন করতেছিল, তার মানে কি সেখানে লজিক্যালি ইরর ছিল। লজিক্যালি ইরর মানে কোডিং এর মধ্যে ভুল ছিল, তার কোডিং এর মধ্যে ভুল ছিল, যার কারণে তার ডেটার আউটপুটটা ভুল দেখাচ্ছিল। এবার দেখুন ভালো করে চিত্রটা। 1 নং শুরু হয়েছে, এখান থেকে ইনপুট আউটপুট নেওয়ার ব্যবস্থা, এখানে সিদ্ধান্ত ক্রম রয়েছে, তারপরে প্রসেসের, এবং শেষ। বাট শেষ নাই, এটা গোল চিহ্ন দেওয়া রয়েছে, মানে এখানে হচ্ছে সংযুক্ত করা, বাট কাউকে সংযুক্ত করা হয়নি। এখন এখানে বলছে 1 নং ধাপ দ্বারা কি বোঝায়? 1 নং ধাপ দ্বারা শুরু বোঝায়, সেটা আপনারা জানেন। এটা দ্বারা ইনপুট আউটপুট, এটা দ্বারা সিদ্ধান্ত, এটা দ্বারা প্রসেসিং, আর এটা দ্বারা হচ্ছে যুক্ত করা অর্থাৎ অ্যাডিং, আর এটা হচ্ছে প্রসেসিং, এটা হচ্ছে ডিসকাশন, আর এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট, আর এটা হচ্ছে স্টার্টের জন্য ব্যবহার করা হয়। ওকে, এখন 86 নাম্বার বলা হয়েছে যে ধাপগুলোতে ভুল চিহ্ন প্রয়োগ করা হয়েছে, মানে ধাপ এখানে ভুল আছে কোথায় কোথায় সেটা। তো আমাদের দেখুন
এক হচ্ছে শুরুতে শুরুর সাথে কখনো ডিসিশন নিয়ে আবার শুরু করে না, ডিসিশন নিয়ে নতুন একটা লজিক দেওয়া হয়, নতুন একটা কন্ডিশন দেওয়া হয়, সেখানে যায়। বাট এ কি করছে, শুরু শেষ শুরু শেষ শুরু শেষ। তার মানে এটাই যদি ঘুরতে থাকে কোন প্রোগ্রাম হবে, হবেই না। তার মানে 1 নং এবং 3 নং ধাপে আমাদের সমস্যা আছে, ভুল রয়েছে। এখন দেখুন, প্রোগ্রামটির স্টেটমেন্ট গুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখা হয় কোন মডিউলের সাহায্যে? আচ্ছা, স্টেটমেন্ট গুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় কিভাবে, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে গেলে আমাদের যে টপিক সেটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন মডেল। ওকে, প্রোগ্রাম ডিজাইন মডেলের মধ্যে প্রোগ্রাম ডিজাইন মডেল কয় ধরনের হতে পারে, প্রত্যেকটাই এখানে দেয়া রয়েছে আপনার। তার মানে প্রোগ্রাম ডিজাইন মডেল 4টা হতে পারে। কয়টা? 4টা প্রোগ্রাম ডিজাইন মডেল রয়েছে। একটা হচ্ছে, প্রথমত আমরা নাম্বারিং করে বলি, স্ট্রাকচার প্রোগ্রামিং, তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং, এবং চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। তো আমরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা বিষয়েই কনসেপ্টটা ক্লিয়ার করে নিব। স্ট্রাকচার প্রোগ্রামিং কি? স্ট্রাকচার মানে কি? কাঠামো। তার মানে যেই প্রোগ্রাম করার জন্য কাঠামো তৈরি করা হয় আগে থেকে, এবং সেই কাঠামো অনুযায়ী প্রোগ্রামটি করা হয়, তাকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলা হয়। সাধারণত স্ট্রাকচার প্রোগ্রামিং কারা হয়ে থাকে? সি। স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে সি, যেখানে আগে থেকে আপনাকে কাঠামো বলে দেয়া থাকবে যে মেইন ফাংশন দিতে হবে, তার মধ্যে এটা করতে হবে, প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ব্যবহার করতে হবে, এরকম ভাবে কিছু কাঠামো যেখানে আগে থেকেই তৈরি করা থাকে, সেটাই হচ্ছে আপনার স্ট্রাকচার প্রোগ্রামিং। বাদেও যেসব প্রোগ্রামিং এ আসলে স্ট্রাকচার প্রোগ্রামিং কাজ করে, সেটা হচ্ছে কোবল, প্যাসকেল, ফরট্রান, সি, কিউ বেসিক। নামগুলো আসলে বই থেকে একটু দেখে নেবেন, এখানে এভাবে লিখে দেওয়া সম্ভব না আমার। আম, তাহলে স্ট্রাকচার প্রোগ্রামিং কোন কোন প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা একটু দেখে রাখবেন। পরবর্তীতে আমরা আসবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে বস্তুনিষ্ঠ প্রোগ্রামিং, অর্থাৎ বাস্তব রিলেটেড, বাস্তব জগতের সাথে রিলেটেড যে প্রোগ্রামিং গুলো, সেগুলোই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। যেমন এখানে উম, কয়েকটা সুবিধা পাওয়া যায়, সেই সুবিধাগুলো আমাদেরকে ভালো জানতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে বিশেষ করে 3টা সুবিধা পাওয়া যায়। এখানে আপনি ক্লাস তৈরি করতে পারবেন, বিভিন্ন ক্লাসের আন্ডারে বিভিন্ন ভেরিয়েবল বা ডেটা টাইপ থাকবে, একটার সাথে আরেকটার কোনো মিল থাকবে না, অর্থাৎ একটা আরেকটাকে চিনবে না। বাট যদি প্রয়োজন হয় আপনি সেটা থেকে ইনহেরিট করে নিতে পারবেন, একটা থেকে আরেকটায় নিয়ে যে কাজ করতে পারবেন, বাট অটোমেটিক সে চিনবে না। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 3টা বিশেষ সুবিধা রয়েছে। এক, 3টা বিশেষ সুবিধা হচ্ছে আপনার ইনহেরিটেন্স করতে পারবেন, ইনহেরিট করতে পারবেন, অর্থাৎ এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় ডেটা বা ভেরিয়েবল বা চলক সেগুলোকে নিয়ে যেতে পারবেন, সেটা নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ এটাকে বলা হয় পিতামাতা থেকে সন্তান তৈরি, পিতামাতা থেকে সন্তান তৈরি, পিতামাতা থেকে সন্তান তৈরি করতে পারবেন, অর্থাৎ একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ইনহেরিট করতে পারবেন। পরবর্তীতে যে দ্বিতীয় সুবিধাটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন, আচ্ছা, ইনক্যাপসুলেশন, ইনক্যাপসুলেশন হচ্ছে গোপন রাখা, ঢেকে রাখা। তার মানে প্রত্যেকটা ক্লাসের আন্ডারে কি আছে, কোন ধরনের ভেরিয়েবল আছে, কোন ধরনের ডেটা টাইপ আছে, এইগুলো আসলে পাবলিকলি থাকে না, ওই ক্লাসের আন্ডারে একদম ঢেকে রাখা হয়। এই জন্য বলা হয় ইনক্যাপসুলেশন, সিকিউরিটি বাড়িয়ে দেয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিকিউরিটিটা বাড়িয়ে দেয়। এরপরে আপনার যেটা থাকবে পলিমরফিজম। পলিমরফিজম, কয়টা সুবিধার কথা বলেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? 3টা। একটা হচ্ছে ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন এবং পলিমরফিজম। পলিমরফিজমটা কি? পলিমরফিজম হচ্ছে বহুরূপিতা, বাংলাতে যেটা বলা হয় বহুরূপিতা। বহুরূপিতা মানে কি? আমরা মেয়েদের ক্ষেত্রে বলি বিভিন্ন বহুরূপী হয়, তাই না? সরি, কেউ কিছু মাইন্ড করবেন না। আসলে বিভিন্ন ক্ষেত্রে বহুরূপী হতে পারে, অর্থাৎ মানুষের রূপ আলাদা আলাদা, এক একজন মানুষের চেহারা আলাদা আলাদা। তো এই প্রোগ্রামের ক্ষেত্রে পলিমরফিজম হতে পারে, বহুরূপিতা, অর্থাৎ এক এক জায়গায় কোডিং বা ডেটা টাইপ ভেরিয়েবল এগুলো আলাদা আলাদা হতে পারে, বাট একই জিনিস আলাদা আলাদা আকারে থাকতে পারে। ধরেন এ ভেরিয়েবল এটার মান এক জায়গায়, একই প্রোগ্রামের মধ্যে এক জায়গায় আছে 2, আর এক জায়গায় আছে হচ্ছে 3। এখন সেইটা কোনটা কখন কাজ করবে সেটা নির্ধারণ করে দেবে প্রোগ্রামার। প্রোগ্রামার নির্ধারণ করে দিবেন যে এখন 2 নিয়ে কাজ করো বা এখন 3 নিয়ে কাজ করো। এই যে বিভিন্ন বহুরূপিতা বা ভিন্নতা, এটাকেই পলিমরফিজম বলা হয়। তাহলে ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন এবং পলিমরফিজম গেল। আমাদের আলোচনার যে বিষয়টা ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেখান থেকে ওকে, তাহলে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছি। এবার আসি আমাদের ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং।
ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বা ভিজুয়াল। আচ্ছা, 3 নাম্বারে ছিল হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং। ভিজুয়াল প্রোগ্রামিং নিয়ে আলোচনা করি। ভিজুয়াল প্রোগ্রামিংটা হচ্ছে, বুঝতেই পারছেন, যেখানে দেখা যাবে। অর্থাৎ আপনি শুধু কোডই করবেন না। আমরা যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাই, যেখানে আহ, আমরা দেখতে পাই আমাদের ডিসপ্লেতে প্রদর্শন করে নেক্সট 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 ক্লিক ফিনিশ, এভাবে করি। বাট লিনাক্সে করতে গেলে আপনাকে টাইপ করতে হবে, কমান্ড দিতে হবে, কমান্ড দিয়ে সব কাজ করতে হবে। অবশ্যই সুবিধা রয়েছে ভিজুয়ালের মতো, বাট কমান্ড দিয়ে বেশিরভাগ কাজ করতে হয়। তো ভিজুয়াল প্রোগ্রামিংটাও হচ্ছে এইরকম উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মতো। আপনাকে শুধু কোডিং করতে হবে না, আপনাকে গ্রাফিক্স দেখানো হবে। অর্থাৎ গ্রাফিক্সের মাধ্যমে কিছু ডিজাইন করা থাকবে, সেগুলো দিয়েও আপনি প্রোগ্রামিং করতে পারবেন। এটাই ভিজুয়াল প্রোগ্রামিং এর সবচেয়ে বড় সুবিধা। জাস্ট কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখুন। এর চেয়ে বেশি কিছু আপাতত এখান থেকে জানা দরকার হবে না। আচ্ছা, আমি আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোন কোন কাজে, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সি প্লাস প্লাস কে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আপনারা একটু ভালো করে দেখবেন যে আসলে কোন কোন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। বেসিক কনসেপ্ট আপনাদের দিয়ে দিয়েছি, বাট কোন প্রোগ্রামগুলোর ক্ষেত্রে কাজ করে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। ইভেন্ট ডায়াগ্রাম প্রোগ্রামিং, ভিজুয়াল সি, ভিজুয়াল বেসিক, তারপর মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকল ডেভেলপার্স, এই প্রোগ্রামগুলোতে সাধারণত ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ব্যবহার করা হয়। সরি, ভিজুয়াল প্রোগ্রামিং ব্যবহার করা হয়, ডিসপ্লে আকারে দেখানো যায়। আর ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, আচ্ছা, ইভেন্ট ড্রাইভেন ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং হচ্ছে যেখানে ইউজারের স্বাধীনতা রয়েছে। ইউজারের স্বাধীনতা তাহলে কি? এই যে তিনটা প্রোগ্রামিং এর কথা দেখছেন, এখানে একবার প্রোগ্রামটা নির্বাহ করা হলে সে প্রোগ্রামটা শেষ না হওয়া পর্যন্ত আপনি আর কিছু করতে পারবেন না। অর্থাৎ রান করে দেওয়ার পর প্রোগ্রামটা অটোমেটিক কাজ করে দিবে। আপনি সেখানে কোনো কন্ট্রোল করতে পারবেন না, চাইলে বন্ধ করতে পারবেন না, চাইলে সেই প্রোগ্রামটাকে রানিং টাইম এডিট করতে পারবেন না। বাট ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং এর সবচেয়ে বড় সুবিধা ইউজারের পূর্ণ স্বাধীনতা। সে চাইলে চেঞ্জ করে দিতে পারবে, প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করে দিতে পারবে রান টাইমেই, বা অর্ধেক পথে থামিয়ে দিতে পারবে, মানে যে কোনো কিছু করতে পারবে। এটাই হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং এর সবচেয়ে বড় সুবিধা। সুন্দর করে যদি বোঝায়, সিতে বা স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং, এগুলোর ক্ষেত্রে যদি আপনি 1 থেকে 1000 পর্যন্ত যোগ করতে থাকেন, সবগুলো সংখ্যা যোগ করেন, তাহলে কমান্ড দেওয়ার পর প্রোগ্রামটা রান করার পর ও যতক্ষণ না 1 থেকে 1000 পর্যন্ত যোগ করে আপনাকে আউটপুট দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি আর কিছু করতে পারবেন না, চলতে থাকবে ওর মতো। বাট ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং এ যেটা হবে, আপনি চালু করার পর 1 থেকে 500 পর্যন্ত যোগ করা হয়ে গেছে, চলছে, বাট আপনি তখন প্রোগ্রামটাকে থামিয়ে দিতে পারেন, বলতে পারেন আমি এই পর্যন্তই যাচ্ছি, আমার আর দরকার নেই। ঠিক আছে? এই সুবিধা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং এর ক্ষেত্রে পাবেন আপনি। এবার দেখুন স্ট্রাকচার প্রোগ্রামিং এর ধারণা। স্ট্রাকচার প্রোগ্রামের ধারণা দেন কে? এডগার ডি কস্ট্রো। এই নামগুলো তো আপাতত মুখস্থ করতে হবে, এখানে কিছু বলার নেই। কোন মডেলে পুরো সমস্যাকে বিভিন্ন অংশে ভাগ করা হয়? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে আহ, আপনাদের যদি মনে হয় যে হার্ড কপি সবার কাছে নেই বা সব বই নেই, আমার এই পিডিএফটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় এটা দরকারি, তাহলে আপনারা আমার কমেন্ট করতে পারেন, চ্যানেলের নিচে ডেস্কে কমেন্ট করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি প্রোগ্রামের মানে প্রোগ্রামিং নয়, শুধু আইসিটি, পুরো আইসিটি বিষয়ে যতগুলো পিডিএফ নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটার পিডিএফ আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, দেখুন স্ট্রাকচার প্রোগ্রামের ধারণা দেন কে? স্ট্রাকচার প্রোগ্রাম ধারণা দেন এডগার ডি কস্ট্রো। কোন মডেল পুরো সমস্যাকে বিভিন্ন অংশে ভাগ করে? কে? স্ট্রাকচার প্রোগ্রামিং কাঠামো আকারে ভাগ করে নেয়, সেটা আমরা জানি, আমরা ইতিমধ্যে এগুলো সম্পর্কে আলোচনা করেছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য হলো, দেখুন কয়টা বৈশিষ্ট্য: ইনহেরিটেন্স, পলিমরফিজম এন্ড এনক্যাপসুলেশন। সি ভাষায় কোন প্রোগ্রাম রান করতে কিবোর্ড থেকে কোন কমান্ড চাপতে হয়? ফাংশনাল কি রয়েছে স্বাভাবিকভাবে 12টা, আপনারা জানেন। সেখানে কন্ট্রোল প্লাস F9 চাপলে সাধারণত প্রোগ্রামটা রান হয়ে যায়। আপনি কন্ট্রোল প্লাস F9 কিবোর্ড থেকে চাপতে পারেন, অথবা যে সফটওয়্যার দিয়ে কাজ করবেন আপনি, সেই সফটওয়্যারের উপরের দিকে দেখবেন রান রয়েছে, সেই রান কমান্ড দিয়েও কাজ করতে পারবেন। সি সি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? বিসিপিএল ভাষা থেকে সি শব্দটি এসেছে। সেটা একটা মুখস্থ টাইপের প্রশ্ন। সর্বপ্রথম সি ব্যবহৃত হয় কোন মেশিনে? ডেক পিডিপি 2, এটাই। আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এগুলো বলা যায় না কিছু। সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? স্ট্রাকচারড, সেটা আগেই বলেছি। সি হচ্ছে নিজে থেকে কাঠামো তৈরি করা আছে, যে আমাকে মেইন ফাংশন দিতে হবে, তার মধ্যে কি বলবো, ইউজারের কাছ থেকে মান নেওয়ার জন্য স্ক্যানএপি ব্যবহার করতে হবে, প্রিন্ট করার জন্য প্রিন্টএপি ব্যবহার করতে হবে। এই যে কাঠামো, এই জন্য এটা স্ট্রাকচার প্রোগ্রামিং বলা হচ্ছে। সি ভাষায় প্রোগ্রামের মেইন ফাংশন কয়টি থাকে? সি ভাষায় একটাই মেইন ফাংশন থাকে। কয়টা মেইন ফাংশন থাকবে? একটাই মেইন ফাংশন থাকবে, এবং সেই মেইন ফাংশনের মধ্যে সবকিছু থাকবে। তো আমি সি ভাষার একটা ফুল প্রোগ্রামের সিনট্যাক্সটা দেখাতে চাই। সেটা হচ্ছে, প্রথমত আপনাকে হ্যাশ ইনক্লুড আমি লিখে দিলাম, তারপর হচ্ছে হেডার, সরি কনিও ডট এইচ, এই ধরনের কিছু থাকবে। পরবর্তীতে আপনি
studio.h এবং conio.h লিখতে পারেন, কারণ স্টুডিও একটা ফাইল এবং conio একটা ফাইল, হেডার ফাইলের মধ্যে দুইটা ফাইল অন্তর্ভুক্ত থাকে। পরবর্তীতে আপনি লিখতে পারেন মেইন ফাংশন। তো মেইন ফাংশন লেখার পরে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে মেইন কথা হচ্ছে যে প্রথমত আমাদের হেডার ফাইলটা সংযুক্ত করতে হবে, মেইন ফাংশনটা লিখতে হবে এবং যত কিছু কাজ করার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বডিতে লিখতে হবে। এর মধ্যে আপনি ইনপুট, আউটপুট, প্রিন্ট, প্রসেসিং যা কিছু করতে পারবেন আপনাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করতে হবে। তাহলে এখানে মেইন ফাংশন কয়টা পাচ্ছেন? একটাই পাচ্ছেন। বেসিক যে সিনট্যাক্স সেটা আমি সি ভাষার বেসিক সিনট্যাক্সটা দেখালাম। এখন দেখুন হেডার ফাইল সংযুক্ত করতে হয় কোন ভাষাতে? হেডার ফাইল সংযুক্ত করতে হয় সিতে, কারণ হেডার ফাইল সংযুক্ত না করলে স্ট্রাকচার যে কাঠামোগুলো রয়েছে সি ভাষায় সেগুলো আমরা খুঁজে পাবো না বা প্রোগ্রাম খুঁজে পাবে না। এখন দেখুন সি ভাষাতে প্রতিটি প্রোগ্রামের কাজ শুরু হয় কোন ফাংশন থেকে? সি ভাষাতে প্রতিটি প্রোগ্রামের কাজ দেখুন আমি কি বলেছি, এখানে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। মেইন ফাংশন দেওয়ার পর যা কিছু করার সব এখানে লিখতে হয়, তার মানে কোথা থেকে কাজ শুরু হয়? মেইন ফাংশন থেকে কাজ শুরু হয়। তাহলে আমরা বলতে পারবো মেইন ফাংশন থেকে কাজ শুরু হয়। আর প্রিন্টএফ, স্ক্যানএফ সব মেইন ফাংশনের ভেতরে থাকে। আর বড় হাতের এম দিয়ে কিছু লেখাই যায় না, কারণ কেস সেনসিটিভ সি ল্যাঙ্গুয়েজ। সি ভাষাতে একত্রে অধিক ফাইলের কমেন্টস লিখতে কি ব্যবহার করা হয়? যদি আপনি কতগুলো কমেন্টস একসাথে লিখতে চান তাহলে কমেন্টস মানে হচ্ছে আমি এই কাজটা এখানে করেছি, সেটা প্রোগ্রামের মধ্যে যাবে না, বাট যে কেউ যাতে দেখে বুঝতে পারে যেখানে এই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে কমেন্টস। আর সেটি লেখা হয় স্ল্যাশ স্টার স্টার ব্যাকস্ল্যাশ, ওকে, ফরওয়ার্ড স্ল্যাশ। সি প্রোগ্রাম রচনা করা হয় কোন বন্ধনীর মাধ্যমে? ইতিমধ্যে সিনট্যাক্সটা দেখিয়েছি, কারণ দেখুন সিনট্যাক্সটা যদি আপনি ভালো বোঝেন তাহলে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারবেন। তার মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। প্রিন্টএফ কোন ধরনের ফাংশন? প্রিন্টএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন। এখন একটু ফাংশন নিয়ে আলোচনা করি। আমরা প্রথমত বলেছি মেইন ফাংশনের মধ্যে সব কাজ করতে হয়। হেডার ফাংশন বা ফুটার ফাংশন বলতে কিছু নেই, হেডার ফাংশন রয়েছে। হেডার ফাংশনের মধ্যে স্টুডিও এবং কনিও দুইটা জিনিস রয়েছে, কনিও.h এবং studio.h, অর্থাৎ হেডার দুইটা হেডার ফাইল সংযুক্ত করা হয়, তার মধ্যে কিছু লাইব্রেরি ফাংশন রয়েছে। এখন লাইব্রেরি ফাংশনগুলো কি? যেই ফাংশনগুলো সি তে অটোমেটিক রেজিস্টার করা রয়েছে আপনি শুধু সেগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রিন্টএফ দেওয়ার মানে সি বুঝতে পারবে যে এখানে কিছু আউটপুট দিতে চাচ্ছে। স্ক্যানএফ ব্যবহার করার মানে হচ্ছে সে বুঝতে পারবে যে কিছু স্ক্যানএফ দিতে মানে স্ক্যান করতে চাচ্ছে বা ইনপুট নিতে চাচ্ছে। তারপরে গেটস, একটু আগেই দেখিয়েছি কোথায় যেন, গেটস মানে হচ্ছে একটা স্ট্রিং নেওয়ার জন্য, স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নেওয়ার জন্য গেটস ব্যবহার করা হয়। এই ধরনের কিছু লাইব্রেরি ফাংশন রয়েছে। আচ্ছা, তাহলে কি কি লাইব্রেরি ফাংশন রয়েছে? গেটস রয়েছে, তারপর হচ্ছে ক্লিয়ার স্ক্রিন রয়েছে, CLRSR। তার মানে ক্লিয়ার স্ক্রিন হচ্ছে আউটপুটটাকে দেখানোর পর CLRSR দিলে পারে আপনার সেটা একদম মুছে যাবে, অর্থাৎ আপনার স্ক্রিনে ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্রিন্টএফ, স্ক্যানএফ, আর কি কি ফাংশন রয়েছে অত ওইভাবে মনে নেই, আপনারা একটু লাইব্রেরি ফাংশন গুলো কি কি সেইগুলো দেখে নেবেন। বাট কেন কি লাইব্রেরি ফাংশন, এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে গেল। এবার পলিমরফিজম নিচের কোন ভাষার বৈশিষ্ট্য? অলরেডি আমরা দেখেছি পলিমরফিজম সাধারণত কি ভুল করলাম নাকি? জাভা বা সি প্লাস প্লাস? হ্যাঁ, দেখুন সির কিন্তু কোনো বৈশিষ্ট্য পলিমরফিজম না, কারণ আমরা বলেছি পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বলেছি সি প্লাস প্লাস এবং জাভা, তাহলে সি কিন্তু হবে না, অর্থাৎ জাভা হবে। ওকে, ক্লিয়ার। এবার দেখুন সি কোন স্তরের ভাষা? সি হচ্ছে উচ্চ স্তরের ভাষা, সেটা আমরা আগেই শিখেছি। কম্পাইলার ডেরিভেটিভ কোনটি? কম্পাইলার ডেরিভেটিভ হচ্ছে হ্যাশ চিহ্ন কম্পাইলার ডেরিভেটিভ, আর ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু রাখা হয়, ক্লোন চিহ্ন দিয়ে প্রোগ্রামটা শেষ করা হয়, এটাই হচ্ছে কম্পাইলার ডেরিভেটিভ। তাহলে হ্যাশ, অর্থাৎ কম্পাইলার বুঝতে পারবে যে আমাকে কম্পাইল করতে হবে, কি দেখে বুঝতে পারবে? হ্যাশ চিহ্ন দেখে, প্রিপ্রসেসর দেখে। সি ভাষার সম্পূর্ণ অংশ কি দ্বারা আবদ্ধ থাকে? সি ভাষার সম্পূর্ণ অংশ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। মেইন ফাংশনে কতটা অংশ থাকে? মেইন ফাংশনে আবার দুইটা অংশ থাকে। এখন আবার মেইন ফাংশন একটা থাকে, সেটা আমরা এখান থেকে দেখেছিলাম, সিতে একটা মেইন ফাংশন থাকে। মেইন ফাংশনের মধ্যে আবার কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। সির মেইন ফাংশনের দুইটা অংশ, একটা হচ্ছে আপনার ইনপুট ডিক্লেয়ার করতে হবে যে আমি এই ইনপুট নিয়ে কাজ করব, অর্থাৎ ডিক্লারেশন একটা পার্ট থাকবে এবং এক্সিকিউশন একটা পার্ট থাকবে, ওই ইনপুট গুলো নিয়ে কাজ করবে বা প্রসেস করবে একটা পার্ট। তাহলে মেইন ফাংশনের কয়টা অংশ থাকবে? দুইটা। একটা হচ্ছে আপনার ডিক্লারেশন হবে, ইনপুট ডিক্লেয়ার করতে হবে, আর একটা হচ্ছে ওই ইনপুট গুলো নিয়ে প্রসেস করবে বা এক্সিকিউশন করবে। তাহলে বুঝতে পারছেন যে মেইন ফাংশনের কয়টা অংশ থাকবে? দুইটা, একটা হচ্ছে ডিক্লারেশন আর একটা হচ্ছে এক্সিকিউশন। মেইন ফাংশনের ঘোষণা অংশে কি ঘোষণা করতে হয়? আচ্ছা, মেইন ফাংশনের ঘোষণায় স্তরে
স্পেশাল ভেরিয়েবল ঘোষণা করতে হয় মেইন ফাংশনের ঘোষণা অংশে কি অংশ আচ্ছা এই বিষয়টা দেখুন বলছে যে মেইন ফাংশনের ঘোষণা অংশে আসলে মেইন ফাংশন দেওয়ার পর আমরা যেখানে ঘোষণা করি এগুলো যে কোনো ভেরিয়েবলই ঘোষণা করতে পারি বাট মেইন ফাংশনের ভেতরে মেইন এখানে যদি কিছু ডিক্লেয়ার করে দিই সেটাকে আমরা স্পেশাল ভেরিয়েবল বলবো আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ডিক্লেয়ার করলে সেটা যে কোনো ভেরিয়েবল হবে আর মেইন ফাংশনের আগে যদি কোনো ডিক্লেয়ার করি তাহলে সেটা গ্লোবাল ভেরিয়েবল হবে আশা করি এই ভেরিয়েবলের কাজগুলো অবশ্য ভেরিয়েবল এখানে আলোচনার বিষয় না সামনে আছে বাট তারপরে বলছি স্পেশাল ভেরিয়েবল হচ্ছে মেইন ফাংশনের ভেতরে যে কোনো ভেরিয়েবল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবং গ্লোবাল ভেরিয়েবল থাকবে মেইন ফাংশনের আগে যদি ডিক্লেয়ার করা হয় তাহলে সেটা গ্লোবাল ভেরিয়েবল হবে ওকে একটু হিজিবিজি হয়ে গেছে একটু পরিষ্কার করে নিই ওকে এখন দেখুন মেইন ফাংশনের নির্বাহ অংশে অন্তত কয়টি স্টেটমেন্ট থাকতে হবে তার মানে আমি যে বললাম যে মেইন ফাংশনের দুইটা অংশ থাকবে একটা হচ্ছে ডিক্লারেশন আর একটা হচ্ছে এক্সিকিউশন তার মানে কমপক্ষে একটা ডিক্লারেশন থাকতে হবে এবং কমপক্ষে একটা এক্সিকিউশন থাকতে হবে তার মানে প্রত্যেকটা অংশেই কমপক্ষে একটা স্টেটমেন্ট থাকতেই হবে আপনার সেটা মেইন ফাংশনের যে নির্বাহ অংশ এক্সিকিউশন সেই অংশটা বলেন বা ইনপুট অংশ বলেন সেখানে অবশ্যই কমপক্ষে একটা করে স্টেটমেন্ট থাকতে হবে সি প্রোগ্রাম রান করার কমান্ড কন্ট্রোল প্লাস F9 এটা আগেই দেখেছেন 109 পর্যন্ত আমাদের হয়েছে আমি চাই যে 50টা করে সর্বোচ্চ আমরা একটা ভিডিওতে সলভ করব তো পরবর্তী ভিডিওতে আমরা আবার সলভ করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর যদি উপকারে লাগে ভিডিওগুলো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লাস সবার সাথে শেয়ার করবেন যাতে আপনার মতো সবাই দেখে উপকৃত হতে পারে আর আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে এইভাবে যদি সলভ করেন প্রত্যেকটা প্রশ্ন তাহলে আপনার যা জানা হবে তার জন্য আইসিটিতে আপনি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবেন ধন্যবাদ সবাইকে